তাহলে ভাই দেখো খুবই ইজি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিপিড মানে হচ্ছে আমরা সবাই জানি চর্বি। লিপিড মানে হচ্ছে আমরা সবাই জানি চর্বি। তোমাদের ক্লাস 9-10 এর লেভেলে লিপিড নিয়ে কিছু পড়া ছিল পরিপাকের ওই অধ্যায়টার মধ্যে। তোমরা জানো লিপিডকে যখন আমরা ভাঙি, হ্যাঁ, লিপিডকে ভাঙলে আমরা মূলত দুইটা জিনিস পাই। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে গ্লিসারল। তুমি এটা 9-10 এ পড়েছো। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। ওকে, ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। ওকে, এখন তুমি একটু আধুনিক পড়া পড়বা। এখানে তুমি এই গ্লিসারল যেটা আছে এইটার পাশে লিখবা, দেখো গ্লিসারল অল, নামের লাস্ট শেষে কি আছে? অল আছে, মনে রাখবা। নামের শেষে মূলত অল থাকে কার? অ্যালকোহলের। তাহলে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল। তাহলে এইভাবে ইনশাল্লাহ তুমি খেয়াল রাখবা যে আসলে লিপিড বলতে ভাই বোঝানো হয় ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল থাকবে। এখন এই ফ্যাটি অ্যাসিডের সংখ্যায় পার্থক্য হইতে পারে, কখনো একটা ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, কখনো 3 অণু থাকতে পারে। তো যেটা থাকবে ওই অনুযায়ী নামকরণ হবে। অনেক অনেক ধরনের লিপিড আছে, কোনো প্যারা নাই। কিন্তু আমরা বুঝে গেলাম ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল, ওই অ্যালকোহলের জায়গায় গ্লিসারল হতে পারে, অন্য কোনো অ্যালকোহলও হতে পারে। এই ওগুলোর উপর ডিপেন্ড করেই বিভিন্ন লিপিডের নামকরণ বিভিন্ন করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন খুবই কমন দু একটা লিপিডের সাথে তোমাকে পরিচয় করাই দিব। যেমন দেখো, লিপিডের 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে একটা খুব আদর্শ টেম্পারেচার ধরা হয়। এই টেম্পারেচার ধরে দেন আমরা হিসেব করি লিপিডটা আসলে কি অবস্থায় আছে। এটা কি কঠিন অবস্থায় আছে, নাকি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে তরল অবস্থায় আছে? আমরা এই দুটা জিনিস হিসেব করি, হিসেব করে একটা জিনিস বোঝার চেষ্টা করি। যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কঠিন অবস্থায় থাকে, আমরা এটাকে বলি চর্বি। আমরা এটাকে কি বলি? চর্বি। যদি 20 ডিগ্রি সেলসিয়াসে সেটা তরল অবস্থায় থাকে, আমরা এটাকে বলি তেল। এই দুটা জিনিসই আমরা সবাই চিনি। আমরা যে বাসা বাড়িতে তেল খাই, সেটা যে তেলই হোক, সয়াবিন তেল হোক, সূর্যমুখীর বীজ থেকে সেই তেল হোক, কিংবা ধরো তোমাদের অলিভ অয়েল হোক, যেই তেলই হোক, মনে রাখবা এরা সবাই আসলে চর্বি। তাহলে আমরা মূলত হিসেব করব কি, যে 20 ডিগ্রি সেলসিয়াস, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থায় সে আসলে কি অবস্থায় আছে। সে কি কঠিন আছে, নাকি সে তরল অবস্থায় আছে? যদি কঠিন অবস্থায় থাকে আমরা বলি চর্বি, তরল অবস্থায় থাকলে আমরা বলি তেল। আচ্ছা, এখন ইনশাল্লাহ একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো। একটা জিনিস, হ্যাঁ, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে অনেক সময় আমরা ভুল করে বসি। একটা সিম্পল কথা ভাই, সবাই আমরা জানি তেল কি কোনোদিন পানির সাথে মিশে? চর্বি কোনোদিন পানির সাথে মিশে? আমরা সবাই জানি এগুলো কোনোদিন পানির সাথে মিশে না। তাহলে এই একটা পয়েন্টে কেউ কখনো ভুল করো না। তেল বা চর্বি কখনোই, লিপিড কখনোই পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এটা কোথায় দ্রবীভূত হয়? এগুলো আমরা পড়বো একটু পরের স্লাইডে। এটা দ্রবীভূত হয় জৈব দ্রাবকে। জৈব যৌগ যেগুলো আছে, মনে করো ইথার, এই সেই বিভিন্ন রকম যত রকমের জৈব যৌগের যে দ্রাবক গুলো আছে, যে সকল তরল জৈব যৌগ আছে, ওগুলোর মধ্যে সে দ্রবীভূত হয়। কিন্তু পানি যেহেতু একটা পোলার যৌগ, একটা আয়নিক, দুই পাশে কিন্তু আংশিক আয়নিত হয়, পোলারাইত হয়। তো এই জন্য পোলার যৌগে এই লিপিড বা চর্বি দ্রবীভূত হয় না। আমরা এখন তাহলে সুন্দর করে পড়বো। দেখো লিপিডের উৎস কি, খেয়াল করে দেখো। আমি মাত্রই তোমাকে বলেছি আমাদের এই যে এত এত লিপিড আছে, লিপিডকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো প্রাণীজ কিছু উৎস আছে। আমি যদি তোমাকে বলি প্রাণীর উৎস কি, এই যে গরু বা খাসির চর্বি খাও, বা দুধ থেকে যে ঘি, মাখন এগুলো তৈরি করা হয়, এগুলো সব হচ্ছে প্রাণীজ উৎস। এখন উদ্ভিজ্জ উৎস তো আমরা সবাই খুব কমনলি বাসায় ইউজ করি, প্রতিদিন ইউজ করি। সেটা আমরা যে বিভিন্ন রকমের তেল ইউজ করি, বুঝছো, বিভিন্ন রকম তেল যে ইউজ করি, এগুলো সব হচ্ছে উদ্ভিজ্জ উৎস থেকেই পাই। কারণ যত তেলই বলো, তুমি বলতো ভাই সয়াবিন তেল ইউজ করি, সূর্যমুখী বীজ থেকে সূর্যমুখী তেল ইউজ করি, অলিভ অয়েল ইউজ করি, যেটাই ইউজ করি না কেন, দে অল আর লিপিড। সো এইটা আমরা মনে রাখবো, লিপিড আমরা দুই জায়গা থেকেই পাই। ঠিক আছে? আচ্ছা, এই ধরনেরই আরেকটা উৎস হচ্ছে ওই যারা হচ্ছে মনে করো সামুদ্রিক মাছগুলো খায়, যেমন হাঙ্গর খায়। হাঙ্গরের মধ্যে কিন্তু বেশ বেশি পরিমাণে, ভালো পরিমাণে লিপিড আছে, অনেক বেশি পরিমাণে আছে। তবে লিপিডের কিছু ক্রাইটেরিয়া আছে, ভালো খারাপ মিলায়, এটা একটা ক্রাইটেরিয়া। হাঙ্গরের মধ্যে কিছু ভালো, হাঙ্গরের দেহে বা তিমির দেহে, এগুলোতে কিছু ভালো লিপিড পাইতে পারি। তো খেয়াল করে দেখো আমরা আরো কোথায় পেতে পারি। দেখো হাঙ্গরের দেহে, হাঙ্গর বা তিমি মাছের দেহে, হ্যাঁ, তিমির দেহ। নেক্সট হচ্ছে আমরা ওই যে মৌমাছি মৌচাক করে না, এই মৌচাক যে হয় না, এই মৌচাকের মধ্যে অনেক চর্বি জাতীয় পদার্থ বা লিপিড জাতীয় পদার্থ থাকে। তাহলে মৌচাক গঠনে, মৌচাকের যে গঠন, সেই মৌচাকের গঠনে আমরা এটা পেতে পারি। তাহলে একটা হচ্ছে হাঙ্গর,
একটা হচ্ছে তিমির দেহ, আর একটা হচ্ছে ভাইয়া মৌচাকের গঠনে। এই তিনটা জিনিসে আমরা মূলত লিপিড খুঁজে পাই। চলে আসি লিপিডের গঠন। আমি তোমাকে সহজ কথায় বলে দিছি, এখন পরীক্ষায় তো সহজ কথায় লিখতে পারবো না, পরীক্ষায় একটু বইয়ের ভাষায় লিখতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। পরীক্ষায় একটু ডিফারেন্ট ভাষা লিখতে হবে। তো পরীক্ষায় হোয়াট ইজ লিপিড, খেয়াল করে দেখো লিপিড কাকে বলে। এটা সংজ্ঞা হইলো, এই যে লিপিড কাকে বলে, লিপিড হচ্ছে কিছুই না ফ্যাটি অ্যাসিডের এস্টার। লিপিড আর কিছুই না ফ্যাটি অ্যাসিডের এস্টার। ফ্যাটি অ্যাসিডের এস্টার। এখন এস্টার নিয়ে আমি তোমাকে বলেছি, তুমি জৈব যৌগ অধ্যায় ইনশাল্লাহ পড়বা, ওটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, আমরা এত কিছু দরকার নাই। এই সংজ্ঞাটা খালি মনে রাখবো, আর কিছু না। এমনিতে আমরা সবাই জানি লিপিডকে ভাঙলে কি পাবো বলো, আমরা সবাই পারি, ভাই তোমাকে একটু আগে দেখাইছি। লিপিডকে ভাঙলে আমরা পাই ফ্যাটি অ্যাসিড, সাথে কি গ্লিসারল লিখবো নাকি অ্যালকোহল লিখবো? আমরা মনে রাখবো অ্যালকোহলের কথা, কারণ আমরা একটু হাই লেভেলে উঠছি তো, এই জন্য অ্যালকোহল মনে রাখবো। এবং মোস্ট কমনলি আমরা গ্লিসারল পাই, মোস্ট কমনলি আমরা গ্লিসারল পাই, এটা এক ধরনের অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এই লিপিডের সাথে ভাই খেয়াল করো, যদি এই লিপিডের সাথে অন্য কোনো পদার্থ থাকে, ওই অনুযায়ী এটার নামকরণ হয়। যেমন দেখো, ধরো লিপিডের সাথে শর্করা আছে, শর্করা আছে, তখন আমরা এটাকে বলি গ্লাইকোলিপিড। খুবই ইজি, তোমাকে এগুলো আমি খুব বেসিক থেকেই সব পড়ায় আসছি, এগুলো তুমি বুঝো যে লিপিড তো লিপিডের জায়গায় আছে, শর্করা মানে গ্লাইকোলিপিড। ওকে, নেক্সট, লিপিডের সাথে যদি মনে করো ফসফেট গ্রুপ থাকে, যদি ফসফেট থাকে, তখন আমরা এটাকে বলি ফসফোলিপিড। আমরা এটাকে কি বলি? ফসফোলিপিড, ফসফোলিপিড। ওকে, লিপিডের সঙ্গে যদি সালফেট গ্রুপ থাকে, সালফার থাকে, তখন আমরা এটাকে বলি সালফোলিপিড। আমরা এটাকে বলি সালফোলিপিড। এইভাবে আসলে লিপিডের সাথে বিভিন্ন পদার্থ থাকতে পারে। এগুলো তোমাকে যেহেতু আমি অলরেডি প্রোটিনটা পড়াইছিলাম, ওখানে যুগ্ম প্রোটিনগুলো পড়াইছি, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। আমরা এখানে মূলত বেশি জোর দিব এই গ্লাইকোলিপিডের উপর বেশি জোর দিব, কারণ কি, গ্লাইকোলিপিডে যে শর্করা থাকে, এটা তোমাদের বইয়ে লেখা আছে, এই শর্করাটা আইদার গ্লুকোজ অর গ্যালাক্টোজ, গ্লুকোজ বা গ্যালাক্টোজ থাকে এক্ষেত্রে, এবং তখনই তারা একসাথে মিলে এই গ্লাইকোলিপিডটা তৈরি করে। ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচার গুলো আমরা সবাই একটা বুঝে গেছি, ইজ মোর দেন এনাফ। এখন এখন ইনশাল্লাহ সুন্দর করে সবাই তাকাও। একটা পড়া তোমাদের এইচএসসি আমরা যখন পড়ানো শুরু করেছি, প্রথম অধ্যায় একটা পড়া পড়ানো হয়েছিল। তোমরা একটু বলো তো দেখি মনে আছে কিনা, এই গ্লাইকোলিপিডের কথা তোমাদের মনে আছে কিনা? একটা টপিকের মধ্যে গ্লাইকোলিপিড পড়াটা ছিল, দেখি মনে আছে কিনা। তোমরা কোষঝিল্লির গঠন পড়ার সময় পড়ছিলা এরকম, কোষঝিল্লির গঠনে যে গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন, মনে আছে? কোষঝিল্লির যখন গঠন পড়ছিলা, তখন এটা ছিল এই দুইটাকে ভাইজান একসাথে বলা হয় গ্লাইকোকেলিক্স। গ্লাইকোকেলিক্স, এটা তোমরা কোষঝিল্লির বেলায়, কোষঝিল্লির যে প্লাজমা মেমব্রেন যেটাকে আমরা বলি, এই প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির গঠনে তুমি এটা পড়েছিলা, গ্লাইকোকেলিক্স। ক্লিয়ার? তার মানে বুঝতে পারছো, দিস লিপিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ প্রেজেন্ট ইন ডিফারেন্ট স্ট্রাকচার। ইট ইজ প্রেজেন্ট ইন সেল মেমব্রেন, ইট ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেল ওয়াল, কোষ প্রাচীরের মধ্যে আছে। আমি একটু পরে দেখাবো, সেটা অনেক অনেক জায়গায় আছে। আরেকটা পারফেক্ট উদাহরণ দেই, তুমি যদি বলতে চাও ভাইয়া আমরা দেখতে চাই লিপিডটা কোথায় আছে, অরিজিনালি একটু সামনে থেকে দেখান। সামনে থেকে বলে তুমি তুমি চিন্তা করো, আমাদের যে গাছ আছে বুঝছো, গাছের যে পাতা, এই পাতাগুলো দেখবা সবাই কি সুন্দর, মানে এগুলোর উপরে যখন পানি পড়ে, পানিটা কিন্তু গড়ায় গড়ায় পাতা থেকে গড়ায় গড়ায় নিচে পড়ে যায়। এমন হয় না যে পানিটা পাতার মধ্যে পড়ে পাতাটা পানি শোষণ করে ফুলে গেছে। এটা হয় যে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতাগুলো সবাই ফুলে গেছে, পানি গ্রহণ করে ফুলে গেছে। এটা হয় না, সব পানি গড়ায় গড়ায় পড়ে যায়। প্রশ্ন হচ্ছে কেন? কারণ পাতার উপরে একটা কিউটিকলের মোমের আস্তরণ থাকে, কিউটিকলের আবরণ থাকে, মোমের আবরণ থাকে, লিপিড জাতীয় আবরণ থাকে। এই কিউটিকলটাই লিপিড। এই আবরণ থাকার কারণে মোমের উপর দিয়ে যেরকম পানি গড়ায় পড়ে যায়, একইভাবে পাতার উপর দিয়ে পানি গড়ায় পড়ে যায়। তাহলে আমরা যে বলি না কিউটিকল কিউটিকল কিউটিকল, মনে রাখবা এটা এক ধরনের লিপিড। সো তুমি কমনলি বুঝতে পারছো, আমাদের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতার মধ্যে এরকম লিপিড আছেই। তো লিপিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার?
ওকে ফাইন। সো রাইট নাও আমরা এখন চলে যাবো হচ্ছে পরেরটা, লিপিডের বৈশিষ্ট্য। খুবই ইজি, খুবই ইজি। সবাই খেয়াল করে দেখো, প্রথম পয়েন্টে তুমি মনে রাখবা, তোমাকে অলরেডি পড়াইছি, লিপিড হচ্ছে কি করে, লিপিড ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল বা গ্লিসারল পাই, ঠিক আছে? এটা তুমি প্রথম বৈশিষ্ট্য হিসেবে লিখে দিবা। নেক্সট খেয়াল করে দেখো, লিপিডের সংজ্ঞা আছে, পারলে সংজ্ঞাটা লিখে দিবা, একটু আগে পড়াইছি। লিপিড হচ্ছে আসলে ফ্যাটি অ্যাসিডের এস্টার, এগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। নাম্বার 3, খেয়াল করো, খুব ভালো করে জোর দিব আমরা বাকি পয়েন্টগুলোতে। লিপিড কি পানিতে দ্রবণীয়? না ভাই, পানি হচ্ছে পোলার যৌগ। সো লিপিড পানিতে অদ্রবণীয়। লিপিড কোথায় দ্রবণীয়? খুবই ইজিলি আমরা জানি, লিপিড হচ্ছে বেসিক্যালি ভাইয়া জৈব দ্রাবকে। লিপিড কোথায় দ্রবণীয়? লিপিড হচ্ছে বেসিক্যালি জৈব দ্রাবকে দ্রবণীয়। লিপিড কোথায় দ্রবণীয়? লিপিড হচ্ছে বেসিক্যালি জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব দ্রাবক কোনটা? উই অল নো। জৈব দ্রাবকের উদাহরণ দিব ভাইয়া, খেয়াল করো, তোমরা যখন জৈব যৌগ পড়বা তখন ওখানে এরকম এরকম কিছু জৈব যৌগ তুমি দেখবা। একটা মনে করো ইথার, তারপরে মনে করো অ্যালকোহল, হ্যাঁ, ইথার, অ্যালকোহল, বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন ধরনের অ্যালডিহাইড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, এরকম অনেক 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 জৈব যৌগ, জৈব দ্রাবক আছে। তো এই জৈব দ্রাবকের মধ্যে সে দ্রবণীয়, ঠিক আছে? হ্যাঁ, এবার যেমন তোমার আরেকটা উদাহরণ দিই, যেমন মনে করো পেট্রোলিয়াম, এরপর মনে করো ক্লোরোফর্ম, এরকম বিভিন্ন জৈব যৌগ আছে, ওরাই আসলে জৈব দ্রাবক। হ্যাঁ, জৈব যৌগগুলো যারা তরল, যাদের মধ্যে দ্রবীভূত হওয়া সম্ভব, ওরাই সবাই জৈব দ্রাবক, ওদেরকে বলা হয় জৈব দ্রাবক। বুঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখো ভাইজান, 5 নাম্বার পয়েন্ট, উই অল নো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটা কঠিন হয় তখন আমরা এটাকে বলি চর্বি। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি, তোমাকে পড়াইছি এগুলো তুমি পারো, তরল হয়, আমরা এটাকে বলি তেল। এগুলো মনে হয় না কারো কোনো ঝামেলা আছে? আছে নাকি ভাইয়া? ঝামেলা নাই। লিপিডের বৈশিষ্ট্য কিন্তু অলরেডি অনেক অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা নেক্সট, তুমি দেখবা, তুমি যদি চর্বিটাকে পানির উপর ফালাই দাও বা তেল ফালাই দাও, দেখবা তরকারিতে তেল রান্না করার পরে তেল দেখবা উপরে আছে, উপরে ভাসে। মাংস তরকারি রান্না করছো, তেল দেখবা একদম উপরে। প্রশ্ন হচ্ছে কেন তেল একদম উপরে কেন? কারণ তেল পানির চেয়ে হালকা, এই জন্য তেল বা চর্বি এগুলো সব পানিতে ভাসে। যে মনে রাখবা, চর্বি বা লিপিড পানির চেয়ে হালকা, ঠিক আছে? পানির চেয়ে হালকা, তেল পানির চেয়ে হালকা, চর্বি বলতে ভাইয়া বুঝেছি লিপিডকে, লিপিড পানির চেয়ে হালকা, এই জন্য পানিতে ভাসে, এই জন্য পানিতে ভাসে, ঠিক আছে? লিপিড, এটা তুমি চর্বি না লিখে লিপিড লিখতে পারো, আরো তোমার ক্লিয়ারিফাই হবে। লিপিড পানির চেয়ে হালকা, এই জন্য পানিতে ভাসে। ওকে, নেক্সট, ভাইয়া এদের কি কোনো নির্দিষ্ট গলনাঙ্ক আছে? উত্তর হচ্ছে না, লিপিড অনেক রকমের লিপিড আছে, সো নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই, এটাই এনাফ। নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে বৈশিষ্ট্যগুলো আমি লিখছি, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি তোমাকে ব্যাখ্যা সহ বুঝাই দিছি যে তুমি কোন জিনিসটা কেন হচ্ছে। তাহলে ইনশাল্লাহ তুমি যদি এই স্লাইডটাই দেখো ভাই, তোমার কিন্তু পরীক্ষা লিখতে কোনোভাবে অসুবিধা হবে না, তুমি 7-8টা পয়েন্ট এমনিতেই লিখতে পারবা। ঠিক আছে? লিপিডের বৈশিষ্ট্যগুলো কি সবাই ক্লিয়ার? আগে জানাও, তাহলে ইনশাল্লাহ আমি সামনের দিকে আগাবো, সামনের দিকে আগাবো। আর কিছু আছে তোমার সস্তা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো তুমি চাইলে 8 নাম্বার পয়েন্টে লিখতে পারো, বাট আমি একটু এখানে লিখে দিই। যেমন মনে করো, এগুলো সব জায়গায় আমরা পড়ছিলাম, এই যে বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন, এইটা তো আছে কিছু, মানে একদম সস্তা কিছু বৈশিষ্ট্য। তুমি চাইলে এখান থেকে, তুমি চাইলে 9-10, চাইলে 10টা পয়েন্ট বানাতে পারো। আমি আপাতত 8টা পয়েন্টই লিখলাম, এটি বর্ণহীন, এটি স্বাদহীন, এটি গন্ধহীন, এরকম ধাপে ধাপে অ্যাড করে দিয়ে তুমি 10টা পয়েন্ট বানিয়ে ফেলতে পারো। সো আলহামদুলিল্লাহ, আমাদের লিপিডের বৈশিষ্ট্য শেষ। সবাই ক্লিয়ার? ইচ এন্ড এভরিওয়ান, আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ, বলেন সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমরা আসলে কি পড়লাম ভাই, একটু দেখে আসি। আমরা ফার্স্টে দেখলাম বেসিক্যালি যে লিপিড আসলে কি, লিপিড আসলে আমরা কি বুঝাই, আমরা অধ্যায় ছোটবেলায় পড়েছিলাম 9-10-এ। তো সো ওই ওই অংশটা থেকে, এবং আমি তোমাকে একটা বৈশিষ্ট্য অলরেডি তোমাকে ডিসক্রাইব করে দিছিলাম। আমরা সামনে এটা নিয়ে একটু আরেকটু পড়বো। এটা পড়ার পরে আমরা সরাসরি চলে গেছি আমাদের এই যে লিপিডের উৎস। লিপিডের উৎসগুলো আমরা খুব কমনলি কিন্তু এগুলো চিনি, হয়তো বা অনেকে আমরা এগুলো তো নাও ব্যবহার করি, বাট উই অল নো দিস থিংস। হাঙ্গর, তিমির, দেহ মৌচাকের গঠনে আমরা লিপিড পাই, চর্বি জাতীয় পদার্থ পাই। প্রাণী উৎস আছে, উদ্ভিজ্জ উৎস আছে, দুই জায়গা থেকে আমরা পেতে পারি। এরপর আমরা লিপিডের গঠন পড়ছি, এবং আমরা গঠন যতটুকু পড়লাম, এটা হচ্ছে লিপিডের সংজ্ঞা। আমি যদি ভালো করে বলি, এটা হচ্ছে আমাদের লিপিডের সংজ্ঞাটা, এটা হচ্ছে লিপিডের সংজ্ঞা। লিপিড যদি কাকে বলে তাহলে মনে রাখবা ফ্যাটি অ্যাসিডের এস্টার, এটাই এনাফ। এরপরে আমরা লিপিডকে ভাঙলে কি পাই? সো ভাঙলে যা পাই তার মানে এগুলো গড়েই তো লিপিড হবে, খুব ইজি। আর লিপিডের কিছু কিছু এক্সট্রা পদার্থ থাকতে পারে, যেমন যদি এখানে সালফার থাকে, আমরা এটাকে বলবো সালফোলিপিড।
যদি এখানে সালফার না থেকে ফসফেট থাকে আমরা বলবো ফসফোলিপিড। যদি এখানে তোমার এই যে শর্করা থাকে আমরা তখন বলবো গ্লাইকোলিপিড। সো এই নামগুলো পড়াইছি এবং শর্করা হিসেবে মনে রাখবা, পরীক্ষার জন্য কাজে লাগবে, ইউজুয়ালি গ্লুকোজ আর গ্যালাক্টোজ থাকে। এবং আমি তোমাকে এটাও পড়াইছি যে বেসিক্যালি গ্লাইকোকেলিক্স এই যে টার্মটা আমরা পড়তাম, হ্যাঁ, কারণ তোমার তো মনে থাকবে না এই যে আসলে এটা ব্যবহার কোথায়। এই যে আপনি গ্লাইকোলিপিড পড়াইছেন, ব্যবহার কোথায়, উপরেগুলো ব্যবহার পড়াবো। তো এটা মূলত কোথায় ছিল, আমরা কোষঝিল্লি যে টপিকটা পড়ছিলাম, আমরা কোষের যে আবরণ প্লাজমা ল্যামা প্লাজমা মেমব্রেন, কোষঝিল্লির যে গঠন পড়েছিলাম, ওখানে আমরা কোষঝিল্লির গঠন পড়ার সময় এটা হয়তো সবাই পড়েছি যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুইটাকে একসাথে বলা হয় গ্লাইকোকেলিক্স। দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রান্সপোর্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস ফ্রম ইনার টু আউটওয়ার্ডস ও আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস। কোষঝিল্লির ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে বিভিন্ন রাসায়নিক বস্তুকে শনাক্ত করা এবং আদান প্রদানের ক্ষেত্রে দে অলসো প্লে ভেরি গুড রোল। ওকে, সো আই থিঙ্ক ইউ অল নো দিস থিংস। রাইট নাও আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এসেছি, এসে আমি তোমাকে বৈশিষ্ট্যগুলো পড়াইছি এবং এখানে তুমি দেখতে পাচ্ছ অলরেডি 8টা বৈশিষ্ট্য আছে। চাইলে তুমি এটাকে 10টা বানাতে পারো এবং সেটা কোনটা কেন হয় না হয় সেগুলো তোমাকে আমি আগেই পড়া ফেলছি। এর মধ্যে 6 নম্বর পয়েন্ট আমি তোমাকে মাত্র ব্যাখ্যা দিলাম, তুমি এটা পারফেক্টলি বুঝো। বাসায় যখন তরকারি রান্না হয় দেখবা তেল উপরে আছে, এটা নর্মাল তরকারিতে বুঝবা না, কারণ নর্মাল তরকারিতে তেল একটু কম দেওয়া হয়। মাংস তরকারি যখন রান্না করা হয় মাংসের মধ্যে কিন্তু বেশ ভালো তেল দিতে হয়, নাহলে তেলটা আসলে জমে না। আর ওখানে চর্বি থাকে তো সব মিলে তেল একটু বেশি হয়। দেখবা স্পষ্ট ভাবে তেলটা উপরের দিকে আছে, লাল লাল তেল উপরের দিকে আছে, তরকারিটা ঝোলটা নিচের দিকে আছে, নাড়া দিলে সব মিক্স হয়। এভাবে আর কি, এমন নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই, ঠিক আছে। নাড়া দিলে যে মিক্স হয় এমন না, মানে পাশাপাশি লেগে থাকে, কারণ আমরা সবাই জানি এরা পানিতে অদ্রবণীয়। কারণ কি, পানি হচ্ছে একটা পোলার যৌগ, লিপিড তো আর কোনো পোলার যৌগ না। তো লিপিড কোথায় দ্রবণীয় হবে, লিপিড জৈব দ্রাবকে দ্রবণীয় হবে। জৈব দ্রাবক বলতে কি বোঝায়, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইথার অ্যালকোহল ক্লোরোফর্ম, এরা হচ্ছে আসলে জৈব দ্রাবক। ঠিক আছে, মানে জৈব যৌগ যেগুলো আছে, যারাই তরল আছে এবং যাদের মধ্যে কোনো না কোনো কিছু দ্রবীভূত করা যায়, এটাই জৈব দ্রাবক। তার মানে এই জৈব দ্রাবক গুলো আসলে কোন অধ্যায় আছে, এগুলো সব আছে আমাদের জৈব যৌগ অধ্যায়। ঠিক আছে, বারবার ক্লিয়ার? ইনশাল্লাহ আশা করি সবাই ক্লিয়ার। সাউন্ড প্রবলেম করছে? সরি, এক্সট্রিমলি সরি। যেমন আমি এখন সাউন্ডটা শুনলাম, সাউন্ড তো আমার কাছে ওকে মনে হচ্ছে, কি রে? কোনো কারণে হয়তো যদি চাপ পড়ে সাউন্ডটা ঝামেলা মনে হয়েছে কিনা আমি জানি না। মাত্র আমি দেখলাম সাউন্ডটা আমার কাছে ক্লিয়ার মনে হয়েছে। আচ্ছা, কোনো কারণে হয়তো ঝামেলা হইতে পারে। আই আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাপোলজি। চলুন সামনের দিকে যাই। এখন আমরা লিপিডের কাজ করবো ইনশাআল্লাহ, এখন সুন্দর করে দেখবো। খুবই ইম্পর্টেন্ট আমাদের লিপিডের কাজগুলো দেখবো, খেয়াল করে দেখো। আমরা একটা একটা করে লিপিডের কাজ আলাদা আলাদা করে পড়লে আমাদের সবগুলো কাজ হয়ে যাবে। যেমন ফসফোলিপিড, আমরা ফসফোলিপিডের কাজটা ইনশাআল্লাহ দেখবো, খেয়াল করে দেখো। আমরা একই সাথে গ্লাইকোলিপিড দেখবো, গ্লাইকোলিপিডের কাজ দেখবো, হ্যাঁ, গ্লাইকোলিপিডের কাজ দেখবো। আমরা এরপর হচ্ছে লিপোপ্রোটিনের কাজ দেখবো, লিপোপ্রোটিনের কাজ দেখবো। সো এই পয়েন্টগুলো যদি আমরা একটু ফোকাস করি, আমরা তিনটা করে আগাচ্ছি, কোনো সমস্যা নেই। এদের কাজ দেখলেই আমার একসাথে আমার অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে। চলো আমরা একটা একটা করে কাজ পড়বো, খেয়াল করে দেখো। মনে রাখবা ফসফোলিপিড, এটা তুমি অলরেডি পড়ছো, এটা কিন্তু কোষঝিল্লির একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাই না? কোষঝিল্লি তৈরি করে, তাহলে মনে আছে বলছিলাম তোমাদেরকে পড়ানো হয়েছিল, আমি এটা বলছিলাম কিনা আমার খেয়াল নাই। কোষঝিল্লি তুমি পড়াইনি, কোষঝিল্লি তোমাদেরকে পড়ানো হয়েছিল। কোষঝিল্লি ছিল ফসফোলিপিড বাইলেয়ার। আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কোষঝিল্লির গঠনে হেল্প করে। ক্লিয়ার? তাহলে কোষঝিল্লি আসলে কি ছিল? কোষঝিল্লি ছিল ফসফোলিপিড বাইলেয়ার। কোষঝিল্লি আসলে কি ছিল? কোষঝিল্লি ছিল ফসফোলিপিড বাইলেয়ার। তো এই হচ্ছে ফসফোলিপিড। নেক্সট, গ্লাইকোলিপিড। তুমি দেখতে পাচ্ছ গ্লাইকো মানে শর্করা। বলতো গাছের কোন প্রক্রিয়ায় শর্করা অংশগ্রহণ করে? সবাই জানে যে ভাইয়া গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা কাজে লাগে, শর্করা অংশগ্রহণ করে। তাহলে গ্লাইকোলিপিডের বেলায় উত্তর কি হবে? সালোক সংশ্লেষণ। সিম্পল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এটা কাজে লাগে। সালোক যারা লিখে দিই, তারপরে আবার অনেকে আমাকে বলে ভাই কি লিখছেন পুরোটা, একটু বললে ভালো একটু লিখে দিই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজ করে। ইনশাআল্লাহ ওকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজ করে। ঠিক আছে, এবার দেখো লিপোপ্রোটিন। দেখো লিপিড এবং প্রোটিন একসাথে আছে। সো দে অ্যাকচুয়ালি অ্যাক্ট লাইক আ এনার্জি রিজার্ভার, মানে শক্তির সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। শক্তির সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে।
যখন প্রয়োজন হবে এটা ভেঙে এখান থেকে তুমি শক্তি পাবা। তাহলে অলরেডি আমাদের তিনটা কাজ শেষ। একটা হচ্ছে ফসফোলিপিড, আমরা সবাই পড়েছি কোষ ঝিল্লির গঠনে একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল ফসফোলিপিড বাইলেয়ার। আমরা বলতে পারি কোষ ঝিল্লির গঠনে অংশগ্রহণ করে। নেক্সট গ্লাইকোলিপিড, ইউ অল নো গ্লাইকো মানে শর্করা। আর গাছের কোন প্রক্রিয়ার সাথে শর্করা জড়িত? আমরা সবাই জানি গাছ মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করে। এবং এটা তোমাকে আমি আরেকটু আলাদা করে বলে দিই, দেখো ম্যাক্সিমাম আবরণীতে, ম্যাক্সিমাম ঝিল্লিতে ফসফোলিপিড থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্ট যেটা শর্করা তৈরি করে এইটার ঝিল্লিটা কিন্তু গ্লাইকোলিপিড থাকে। যেহেতু মনে রাখবা এই টেকনিকে যেহেতু ক্লোরোপ্লাস্ট শর্করা তৈরি করে, গ্লাইকো তৈরি করে, সো এইটার আবরণীতে আমরা গ্লাইকোলিপিড পাবো। আর বাকিগুলোতে গ্লাইকোলিপিড আপাতত মনে রাখবো, বাকি সবগুলোতেই ফসফোলিপিড পাওয়া যায় অন এন অ্যাভারেজ। ক্লিয়ার? তাহলে আমরা আশা করি এই জিনিসটা ইনশাল্লাহ ভুল করবো না। ফাইন। আচ্ছা, এবার দেখো তোমাকে একটু আগে পড়াইছি, আমি লিখি নাই, এখন লিখবো। দেখো তোমরা সবাই জানো পাতার বহিতকে বা পাতার উপরে একটা আবরণ থাকে। তোমরা সবাই জানো ভাইয়া, পাতার উপরে সেই আবরণটা হচ্ছে কিউটিকল। পাতার উপরে কিউটিকলের আবরণ থাকে, তাই না? মোমের একটা আবরণ থাকে। এই কিউটিকল কিন্তু মনে রাখবা, এই কিউটিকল কিন্তু এক ধরনের লিপিড। এই কিউটিকলের উপর দাগ দিলাম, বিকজ এই কিউটিকল হচ্ছে এক ধরনের লিপিড। এখন কথা হইলো ভাইয়া, কিউটিকলের আবরণ থাকলে সুবিধা কি আর অসুবিধা কি? মানে কি থাকলে কি হবে? একটা তো বুঝলা যে পানি পড়ে যায়, কিন্তু এটা আর কয়দিন, মানে আসলে আবরণটা থাকতে হবে কেন? দেখো, আজকে গাছের পাতার উপরে ছিদ্রগুলো আছে, পত্ররন্ধ্রগুলো আছে, এগুলো যদি সারাটা দিন খোলা থাকে, সারাটা দিন এগুলোর ভিতর থেকে পানি বের হইতেই থাকবে। এই জন্য কিউটিকল কি করে, উপরে একটা আবরণ তৈরি করে, যার কারণে অত বেশি পরিমাণে প্রস্বেদন হয় না। তার মানে কিউটিকলের এই আবরণ থাকার কারণে গাছের প্রস্বেদন হার কমে যায়। আগে যেই হারে প্রস্বেদন হওয়ার কথা, যেই পরিমাণ পানি সব বের হয়ে যাওয়ার কথা সারাদিনে, অতটুকু বের হয় না এই আবরণের কারণে। তাহলে প্রস্বেদন হার যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। এটা গাছের জন্য কিন্তু ভালো, পানি গাছ ভিতরে জমায় রাখতে পারে। ঠিক আছে? তাহলে প্রস্বেদন হার হ্রাস পায়, অতিরিক্ত প্রস্বেদন হইতে দেয় না। কিউটিকলের আবরণ থাকার সুবিধা হচ্ছে এইটা। কিউটিকলটা আসলে কি? কিউটিকল আসলে লিপিড। এবার দেখো, তোমরা কোষ, যখন তোমরা সেল ওয়াল বা কোষ প্রাচীর পড়েছো, তোমরা পড়েছো এটা উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষে থাকে না, তাই না? তোমাদের মনে আছে কিনা একটু চিন্তা করার চেষ্টা করো। কোষ প্রাচীরে মনে আছে একটা ছিল প্রাথমিক লেয়ার, প্রাথমিক স্তর, যে প্রাথমিক স্তর ছিল ভিতরের দিকে মনে করো প্রাথমিক স্তর। তারপরে কিউটিন, সুবেরিন বিভিন্ন পদার্থ জমা হয়ে সেকেন্ডারি স্তর তৈরি করে, মনে আছে? এরকম ছিল, মনে আছে? এটা ছিল প্রাইমারি লেয়ার বা প্রাথমিক স্তর। এটা ছিল প্রাথমিক স্তর, কোষ প্রাচীরের প্রাথমিক স্তর। এটা ছিল কোষ প্রাচীরের সেকেন্ডারি স্তর। তোমাদেরকে মনে আছে এই কোষ প্রাচীরের যখন সেকেন্ডারি স্তরের কথা বলি, তোমাদের কি মনে আছে ভাইয়া এই সেকেন্ডারি স্তরটা কিভাবে তৈরি হয়েছিল? সেকেন্ডারি স্তরের মধ্যে কি ছিল? এই সেকেন্ডারি স্তরের মধ্যে ছিল, মনে রাখবা, কিউটিন, সুবেরিন, এই জাতীয় কিছু রাসায়নিক পদার্থ। তুমি আগে এগুলো মুখস্থ করছিলা, আজকে মনে রাখবা এই কিউটিন, সুবেরিন এরা সবাই বেসিক্যালি লিপিড বা চর্বি জাতীয় পদার্থ। তার মানে তারা কোষ প্রাচীর গঠনেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ, এটা আমাদের শেষ। সবাই কি 5টা পয়েন্ট বুঝতে পারছো? বৃষ্টি বলছে ভাই লাইপোপ্রোটিন না প্রোটিনের অংশ ছিল? লাইপোপ্রোটিন আসলে প্রোটিনের অংশ ছিল না। খেয়াল করে দেখো, আমরা দুই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি। যদি তুমি প্রোটিনের দিক থেকে চিন্তা করো, হ্যাঁ, তাহলে এইভাবে যে প্রোটিনের সাথে লিপিড যুক্ত হয়েছে, লিপোপ্রোটিন তৈরি করছে। আবার লিপিডের অ্যাঙ্গেল থেকেও তুমি চিন্তা করতে পারবা যে লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়ে লিপোপ্রোটিন তৈরি করছে, কোনো সমস্যা নাই। আবার ধরো গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, এগুলো তুমি যে কোনো অ্যাঙ্গেলে চিন্তা করতে পারবা। ঠিক আছে? যে কারো সাথে চিন্তা করতে পারবা। ধরো গ্লাইকোলিপিড, তুমি লিপিড সাথে চিন্তা না করে চিন্তা করলা যে শর্করার সাথে যখন লিপিড থাকবে, আমরা কি বলবো? গ্লাইকোলিপিড। তো দুজন তো কম্বিনেশন আছে, যোগ, যেটা এ প্লাস বি। এখন এ এর বেলাও হিসাব করতে পারবা, বি এর বেলাও তুমি হিসাব করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার পয়েন্ট তুমি বাড়া লিখতে পারবা, কোনো আপত্তি নাই। ঠিক আছে? এবার এ এর বৈশিষ্ট্যের বেলাও এ প্লাস বি এর কথা বলবা, বি এর বৈশিষ্ট্যের বেলায়ও এ প্লাস বি এর কথাই বলতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবং এই ফসফোলিপিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পদার্থের আয়নের বাহক হিসেবেও কাজ করে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, দিস ইজ মোর দেন এনাফ। আমরা জানি বীজের মধ্যে লিপিড থাকে, এটা তোমরা জানো? জানো কিনা জানি না, জানো?
জানো? আলাদা পৃষ্ঠা লেখায় দেখো, 96 পয়েন্টের আলাদা পৃষ্ঠা লেখায় দেখো। এই যে দেখো ভাই, একটা বীজ থেকে একটা চারা হয়। কথা হইলো, বীজ থেকে যে অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম হয়ে চারা হয়। বীজ থেকে অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম তো বুঝো তাই না? অঙ্কুর তৈরি হয়ে বড় হওয়া। আচ্ছা ইনশাল্লাহ খেয়াল করো, অঙ্কুরোদ্গম বানানো হয়েছে কিনা আল্লাহ জানে, হয় নাই মনে হয়। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে তোমরা সবাই জানো চারা হয়, ঠিক আছে? বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা হয়, ওকে ফাইন, ভেরি গুড। এখন খেয়াল করে দেখো ভাই, ওই অঙ্কুরোদ্গম কালে এত শক্তি কই থেকে আসে? চারা হবে যে শক্তি কই থেকে পাবে? এই যে বীজের মধ্যে মনে রাখবা, ওই যে তেল, তেল পাও না? বিভিন্ন বীজ কি চাপলে, সরিষার বীজ মেশিনে ভেঙে তেল পাই, সরিষার তেল পাই। বীজের মধ্যে তেল থাকে, তেল মানে লিপিড। এই যে ভিতরে লিপিডটা থাকে, এই লিপিডটাই অঙ্কুরোদ্গমকালে, অঙ্কুরোদ্গমকালে এই লিপিডটাই শর্করাতে পরিণত হয়, হয়ে এই চারা গাছের শক্তি যোগায়, চারা গাছের শক্তি যোগায়। তাহলে ইনশাল্লাহ আশা করি কারো ভুল হবে না, ঠিক আছে? বুঝতে পারছো? বীজের মধ্যে তেল থাকে, তোমরা সবাই জানো। এই তেলটা আসলে আর কিছুই নয়, তেল হচ্ছে লিপিড, তাই না? এই তেল হচ্ছে লিপিড। এই লিপিডটাই অঙ্কুরোদ্গমের সময় শর্করাতে পরিণত হয়, শর্করাতে পরিণত হয়ে এই চারা গাছের জন্য শক্তি যোগায়। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ 6 নম্বর পয়েন্টটা হয়ে গেছে। সবাই কি এটা বুঝতে পারছো ভাইয়া? লিপিডের কাজ শেষ। আমরা এখন পড়বো লিপিডের প্রকারভেদ, শ্রেণীবিন্যাস। এখন লিপিডকে আমরা অনেক সুন্দর ভাগে ভাগ করতে পারি। এই শ্রেণীবিন্যাস থেকে একদম সিলেক্টিভ পড়া পড়বা, খুব বেশি আমারই পড়া দরকার নাই, এগুলো ম্যাক্সিমাম এমসিকিউ। খেয়াল করে দেখো, লিপিডকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। একদম প্রথম ভাগটা, একদম প্রথম যে ভাগটা, সেটাকে আমরা বলি সরল লিপিড। কি বলি? সরল লিপিড। সরল লিপিড মানে কি? সরল লিপিড মানে একদম সিম্পল, লিপিড যা থাকার কথা তা দিয়ে তৈরি হয়েছে, এটাকে আমরা বলি সরল লিপিড। ক্লিয়ার? মানে ধরো লিপিড আমরা জানি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বা অ্যালকোহল দিয়ে তৈরি হয়েছে, যদি এটা দিয়েই তৈরি হয় তাকে আমরা বলবো সরল লিপিড। ওকে, ওকে। নাম্বার 2, লিপিডের সাথে যদি অন্য কিছু থাকে, একটু তুমি দেখছো না, শর্করা থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, সালফার থাকতে পারে, ফসফেট থাকতে পারে, এরকম অন্য কিছু যদি থাকে লিপিডের সাথে, এটাকে আমরা বলবো যৌগিক লিপিড। তোমরা আসলে সবাই ধরতে পারতেছো, এগুলা খুবই ইজি, যৌগিক লিপিড। আচ্ছা ফাইন, নেক্সট। যদি এমন কিছু লিপিড আমরা যদি দেখতে পাই যেগুলো দেখা গেছে মানে এরকম যে কোনো একটা বড় লিপিড আছে, এটাকে তুমি আদ্র বিশ্লেষণ করছো, করার কারণে একটা লিপিড থেকে অন্য অন্য কিছু লিপিড তৈরি হয়েছে, মানে একটা লিপিড থেকে আরেকটা লিপিডের সৃষ্টি হয়েছে। কিভাবে? আদ্র বিশ্লেষণ করার পরে দেখা গেল একটা লিপিড থেকে অন্য আরেকটা লিপিড তৈরি হয়েছে, লিপিড থেকে আরেকটা লিপিড আসছে। এই লিপিড থেকে যখন আরেকটা লিপিড আসবে, এই ধরনের লিপিডকে আমরা বলি বলি উদ্ভূত লিপিড। এই ধরনের লিপিডকে আমরা বলি উদ্ভূত লিপিড, ঠিক আছে? এই লিপিড থেকে যখন আরেকটা লিপিড আসবে, এই ধরনের লিপিডকে আমরা বলি উদ্ভূত লিপিড। তাহলে খেয়াল করে দেখো পার্থক্যটা, খুব মানে এই জিনিসটা বেসিকটা বুঝো। সরল লিপিড মানে যা দিয়ে তৈরি হওয়ার কথা তাই আছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তাই আছে, ওকে ফাইন। যৌগিক লিপিড কখন বলবো? যখন এর সাথে অন্য একটা জিনিস কম্বিনেশন হবে, যুক্ত হবে। যেমন সালফার হইতে পারে, ওই যে সালফোলিপিড হবে নাম, ফসফেট যুক্ত হলে ফসফোলিপিড, প্রোটিন যুক্ত হলে লিপোপ্রোটিন, শর্করা যুক্ত হলে গ্লাইকোলিপিড। এইভাবে, এবং এগুলো তুমি অলরেডি কাজও পড়ে ফেলছো, একটু আগে আমি কাজও পড়ে ফেলছি। যে আমি যখন কাজ পড়াইছি তখন আমি সিলেক্টিভলি কাজও পড়ে ফেলছি অনেকগুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যৌগিক লিপিড বুঝছো। আর উদ্ভূত লিপিড মানে নামটা শুনে বুঝতে পারছো, উদ্ভূত হয়েছে, অর্থাৎ অন্য কোন লিপিড থেকে সেটা তৈরি হয়েছে, উদ্ভূত হয়েছে, এটাকে আমরা বলবো উদ্ভূত লিপিড। খুবই সহজ পড়াশোনা। এবার আসি ইনশাল্লাহ ভাইয়া এই সরল লিপিডের প্রকারভেদ। এই সরল লিপিডটাকে আমরা বেসিক্যালি আমরা তাকাই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কেমন আছে। তোমাকে আমি অলরেডি পড়াই ফেলছি, বলো তো তোমাকে যে ভাইয়া পড়াইছি, কে বলতে পারবা? ভাইয়া পড়াইছি, ভাইয়া পড়াইছি কিনা চলো তাকায় দেখো, ভাইয়া পড়াইছি কিনা তাকায় দেখো। ভাইয়া পড়াইছিলাম, বলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলো তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি সেটা কঠিন থাকে আমরা বলি চর্বি, যদি সেটা তরল থাকে আমরা সেটাকে বলি তেল। এই দুইটাই হচ্ছে সরল লিপিড। সরল লিপিড মানে একদমই সিম্পল কথা, যা থাকার তাহাই আছে। যা থাকার তাহাই আছে বলতে কি বোঝায়? লিপিড ভাঙলে আমরা কি পাবো? আমরা শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাবো, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাবো, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাবো।
ঠিক আছে, আমি সরাসরি চর্বি তেলের পার্থক্য লিখে ফেলছি। একটু কাহিনী আছে, আসতেছি। তো সবাই একটু তাহলে এই পাশে একটু বক্স করে, তোমাদের একটু আলাদা করে বক্স করে লিখো। আমি যেহেতু পার্থক্য অলরেডি বক্স লিখে ফেলছি, তুমি একটু আলাদা করে বক্স করে লিখো। তো এই স্বরলিপিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। এই ভাগটা পরে সবাই একটু বক্স, এই বক্স করে লিখো, সবাই এই পাশে বক্স করে লিখো। স্বরলিপির হচ্ছে ভাই মূলত দুই প্রকার। স্বরলিপির হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। স্বরলিপির কত প্রকার? দুই প্রকার। এর একটা প্রকারকে বলা হয়, দেখো খেয়াল করো, একটাকে বলা নাম্বার ওয়ান কে বলে স্নেহ পদার্থ বা স্নেহদ্রব্য, স্নেহদ্রব্য। আর নাম্বার টু হচ্ছে মোম। নাম্বার টু হচ্ছে মোম। নাম্বার ওয়ান হচ্ছে স্নেহদ্রব্য, নাম্বার টু হচ্ছে মোম। এই যে স্নেহদ্রব্য ভাইয়া, এই স্নেহদ্রব্যটাকে আমরা মূলত এই চর্বি এবং তেলে ভাগ করতে পারি। আশা করি এবার বুঝে গেছো। তাহলে একটা হচ্ছে স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। আমরা এই স্নেহ পদার্থকে, স্নেহদ্রব্যটাকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করি, একটা চর্বি একটা তেল। এই 20°C টেম্পারেচারে কি অবস্থায় আছে এটার উপর ডিপেন্ড করে। এই হচ্ছে তার বেসিক স্বরলিপিটার ক্লাসিফিকেশন। পরীক্ষায় আসলে এটাই আসে। আচ্ছা, এখন তাহলে বলতে পারো ভাইয়া স্নেহদ্রব্য এটা আসলে কিভাবে তৈরি হয়? এখানে কয়টা ফ্যাটি অ্যাসিড থাকে খেয়াল করে দেখো। মনে রাখবা, স্নেহদ্রব্যের তৈরি হওয়ার জিনিসটা দেখো, বলছিলাম না ফ্যাটি অ্যাসিড থাকে, গ্লিসারল থাকে। তো এটা তো নির্দিষ্ট পরিমাণ আছে বলছিলাম। এর পরিমাণ পার্থক্য হয়, কখনো দুইটা থাকে, কখনো তিনটা থাকে, মিক্সে বিভিন্ন পদার্থ হয়। লিখে রাখো, স্নেহদ্রব্যের পাশে লিখে রাখো 3 অণু ফ্যাটি অ্যাসিড, 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারল। 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারল মিলে তৈরি করে স্নেহ পদার্থ। তাহলে ইনশাল্লাহ এখানে কাজ শেষ। 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারল, 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারল মিলে তৈরি করে এই স্নেহ দ্রব্য। ঠিক আছে, 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারল। তাহলে খেয়াল করে দেখো, এখানে ফ্যাটি অ্যাসিড কয়টা বলেছি ভাই? খেয়াল রাখবা, 3 অণু ফ্যাটি অ্যাসিড। এই 3 অণু দেখে স্নেহদ্রব্যের আরেকটা নাম হচ্ছে, সবাই লিখে রাখো, ট্রাইগ্লিসারাইড। ট্রাই, ট্রাই মানে তিনটা, ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। ওকে, স্নেহদ্রব্যের আরেকটা নাম কি বললাম? ট্রাইগ্লিসারাইড। এখন তাহলে আমরা চর্বি এবং তেলে চলে আসি। ওকে, ট্রাই মানে তিনটা, ট্রাই মানে তিন, এই যে তিন তুমি দেখতে পাচ্ছ, তিন, তিন মানে ট্রাই, ট্রাই, ট্রাইগ্লিসারাইড। ওকে, ফাইন। তাহলে আবার চর্বি এবং তেলের পার্থক্য খেয়াল করো, খুবই ইজি। এক নাম্বার দেখো, আমরা সবাই জানি 20°তে চর্বি হচ্ছে কঠিন, আর তেল হচ্ছে 20°তে হচ্ছে তেল কেমন? তেল হচ্ছে তরল। ঠিক আছে, এখন দেখো, একটা হবে অসম্পৃক্ত, একটা সম্পৃক্ত। তোমরা জানো সম্পৃক্ত অসম্পৃক্ত মানে বুঝো? তোমাদের কেমিস্ট্রিতে ছিল সম্পৃক্ত অসম্পৃক্ত? নাহলে আমি বুঝাই দিব, খেয়াল করে দেখো, আমাকে বলো। সম্পৃক্ত, হ্যাঁ নেট কি এলো? নেট ঠিক আছে না? নেট ঠিক আছে? আচ্ছা না, ঠিক আছে, আমি একটু দেখছিলাম, খেয়াল করে দেখো। সম্পৃক্ত অসম্পৃক্ত যারা বুঝো না তাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। তোমাদের কেমিস্ট্রি পড়াইতে পড়াইতে আমার অবস্থা টাইট বানাই ফেলছো তোমরা, এগুলো সব কেমিস্ট্রি পড়া। তোমরা আমার সাথে কেমিস্ট্রি কোর্স করলে পারতা। সম্পৃক্ত অসম্পৃক্ত একদম খাঁটি বাংলা ভাষায় বুঝাবো, ইনশাল্লাহ এটা দিয়েই তোমার কাজ হয়ে যাবে। চলো সেটা একটু দেখি আমরা, খাঁটি বাংলা ভাষা কি হবে জিনিসটা। মনে রাখবা, সম্পৃক্ত মানে একদম ফুলফিল, একদম ফুলফিল, একদম ফুলফিল। অসম্পৃক্ত মানে জায়গা আছে, খালি আছে, জায়গা আছে বা ফাঁকা আছে, জায়গা আছে বা ফাঁকা আছে। মানে কি দেখো, ধরো তুমি একটা গ্লাস নিলা, পানি নিলা, গ্লাস পানি নিয়ে তুমি চিনি মেশানো শুরু করলা। তুমি চিনি মিশাতে পারতেছো, 1 চামচ চিনি দিয়ে গুলতেছো, গুলে যাচ্ছে। এই যে তুমি যেটা বলে মিশাইতে পারবা, মিশাইতে পারতেছো, এটাকে বলে অসম্পৃক্ত। এটাকে বলে অসম্পৃক্ত, জায়গা আছে, ফাঁকা আছে, চিনি তুমি আরো মিশাতে পারবা, মিশাচ্ছ মিশাচ্ছ মিশাচ্ছ, ফাইন। মিশাইতে মিশাইতে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল চিনি ঢালছো ঠিকই, ওইটা আর মিশে না, নিচে গিয়ে তলানি পড়তেছে, হাজার গুললেও মিশে না। তার মানে ওর যে মিশার ক্ষমতা, যে ধারণ ক্ষমতা, এটা ফিল আপ হয়ে গেছে। এই যে ফিল আপ হয়ে যাওয়া, এই ফুলফিল হয়ে যাওয়া, এটাকে বলে সম্পৃক্ত। ক্লিয়ার? ফুলফিল হয়ে যাওয়াটাকে বলা হয় সম্পৃক্ত। এটার মধ্যে চাইলেও তুমি আর মিশাইতে পারবা না। আর অসম্পৃক্ত মানে জায়গা আছে, ফাঁকা আছে, মিশাইতে পারবা। সম্পৃক্ত মানে ফুলফিল, তার মানে এখানে একদম ফুলফিল হয়ে সবকিছু মিশে তুমি আরেকটু মিশাইলেই এখানে অধক্ষে পড়বে।
আর এখানে তুমি আরো মিশাইতে পারবা, এটাকে বলে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ এখনো পুরোপুরি হয় নাই, সম্পৃক্ত হয় নাই, পুরোপুরি ফিল আপ হয় নাই, এখনো মিশানোর সুযোগ আছে, এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত মানে এখানে অধক্ষেপ, অধক্ষেপ পড়ে যাবে, এখন মিশাইলেই পড়ে যাবে, একদম ফুলফিল হয়ে গেছে, আর মিশাইতে পারবা না। বুঝছো সম্পৃক্ত অসম্পৃক্ত? আচ্ছা, যারা বুঝো নাই তো এখন বুঝছো, ক্লিয়ার? এখন দেখো, চর্বি হলো কঠিন, ভাই কঠিন যোগে কি আমরা কিছু মিশাতে পারি? কঠিন যোগে মিশানো যায় না। তাহলে সহজে মনে রাখবা, চর্বি হচ্ছে সম্পৃক্ত যৌগ, আর তেল হচ্ছে মনে রাখবা, তেলের তো চাইলে আমরা তরল যেহেতু অনেক কিছু মিশাইতে পারবো চাইলে, এভাবে মনে রাখবা তেল হচ্ছে অসম্পৃক্ত যৌগ। কাজ শেষ, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো তো কোনটার গলনাঙ্ক বেশি হবে? অবশ্যই চর্বি যেহেতু কঠিন, তাহলে অবশ্যই এটার গলনাঙ্ক বেশি হবে, তাই না? গলনাঙ্ক বেশি হবে, আর তেলের গলনাঙ্ক কম হবে। খুবই সিম্পল, তেল যেহেতু তরল। এভাবে ইনশাল্লাহ মনে রাখলে এই চর্বি এবং তেলের পার্থক্যটা তুমি পারবা, এবং পরীক্ষায় যেটাই আসুক, চর্বি আসুক তেল আসুক, তার বৈশিষ্ট্যগুলো তুমি আলাদা করে লিখতে পারবা। চেষ্টা করবা অলওয়েজ পয়েন্ট আকারে লিখার জন্য, কারণ আমি তোমাকে চেষ্টা করছি সবকিছুই পয়েন্ট আকারে গুছিয়ে দিতে, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো? এতটুকু বলো, সবাই এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমি ইনশাল্লাহ এখন মোম অংশে যাবো, মোম পড়াবো। ওকে, ঠিক আছে, আমরা এখন সেটা পড়বো কি, মোম, জানো? আমরা কি পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে মোম। ওকে, খেয়াল করো, আমরা এখন পড়বো হচ্ছে মোম। ভাই মোম থেকে পড়া একদমই কম, কারণ আমি তোমাকে এগুলো সব আগে পড়া ফেলছি, সবই আগে পড়া ফেলছি। খেয়াল করে দেখো, মোম আসলে কি? মোম কি তুমি আমাকে জাস্ট উত্তর করো, কিছু কথা আমি তোমাকে বলবো, বলো তো মোম কি তরল না কঠিন? বাসার মোম নেই এমন কারো নাই, এমন মানে মোম দেহ নাই জীবনে, এটা কেউ সম্ভব না। তুমি আমার বলো তো মোম কি তরল না কঠিন? মোম কি তরল না কঠিন? সবাই জানো মোম কি তরল না কঠিন? ভাই সবাই আমরা জানি মোম হচ্ছে কঠিন, তাই না? মোম হচ্ছে কঠিন। ভেরি গুড, একটা বৈশিষ্ট্য হইল। নাম্বার 2, মোম কি পানিতে দ্রবীভূত হয়? না ভাই, চর্বিত, এটা কেমনে পানিতে দ্রবীভূত হবে? So, অবশ্যই মোম হচ্ছে পানিতে অদ্রবণীয়। ভেরি গুড। মোম দেখবা সবাই বাসা বাড়িতে নর্মালি ব্যবহার করে, কারণ কি? কেন মোম ব্যবহার করে? কেন কাগজ পরে আগুন জ্বালায় না? কারণ কাগজ পরে আগুন জ্বালালে দেখা যাবে যে এটা অ্যাক্টিভ হওয়ার কারণে অন্য কিছুকে পোড়ায় ফেলছে, বা এটা রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া করে বিভিন্ন ধোঁয়াটা এসব তৈরি করে। মোম থেকে কিন্তু ধোঁয়া তৈরি হয় না, হয় কারণ সেটা নিজে কখনো বিক্রিয়া করে না। তাহলে মনে রাখবা, মোম আসলে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। মোম আসলে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। তোমরা তো মোম সবাই চিনো, তা আমার মোম নিয়ে আর চিনাইতে হবে না। মোম হচ্ছে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, মোমের গঠন আসলে কি। এখানে মনে রাখবা, এখানে ফ্যাটি অ্যাসিড থাকে, কিন্তু আগেরটা যেরকম ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল ছিল, এখানে গ্লিসারল নাই, এখানে থাকবে গ্লিসারল বাদে অন্য কোনো অ্যালকোহল। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই লেখাটা, যে ফ্যাটি অ্যাসিড গঠনটা হচ্ছে এরকম, সবাই লিখে রাখো, গঠন হচ্ছে এরকম যে ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল, তো পাশে লিখতে হবে গ্লিসারল ছাড়া, পাশে লিখতে হবে গ্লিসারল ছাড়া। ওকে, ওকে, তাহলে ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল, তবে পাশে কি লিখবা? পাশে লিখবা গ্লিসারল ছাড়া। এটা হচ্ছে এখানে মেইন জিনিস, গ্লিসারল থাকবে না। মোমের ঘটনা যাই হোক, গ্লিসারল থাকবে না। মোমের উদাহরণ কি? অলরেডি তোমাকে পড়ায় ফেলছি, দেখো দুইটা উদাহরণ মনে রাখলে ইনশাল্লাহ অনেক। একটা হচ্ছে কিউটিকল, মনে রাখবা ওই পাতার উপরে যে মোমের আবরণ পড়ে, এটাকে আমরা কিউটিকল বলি। তোমাকে এটা পড়াইছি, রাইট? পাতার উপরে কিউটিকলের আবরণ। আর একটু আগে পড়াইছি কোষ প্রাচীরের মধ্যে মোম জাতীয় দুইটা পদার্থ, কিউটিন আর একটা হচ্ছে সুবেরিন। এই দুইটা উদাহরণ দিয়ে ইনশাল্লাহ তুমি মোমের কাজ শেষ করে দিতে পারবা। দেখছো, মোম থেকে কিন্তু আমি অনেক কিছু অলরেডি পড়াই ফেলছি। তাহলে মোমের কাজ বললে তুমি এই যে কিউটিকলের কাজ বলবা, হ্যাঁ, তুমি এই যে কিউটিন সুবেরিনের কাজগুলো বলবা, কাজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মোম। মোম থেকে খুব বেশি কিছু করার নেই। হ্যাঁ, এখন তুমি আরো আরো বলতে পারবে আরো কাজ দেন। এই যে মোম মোম ইউজ করে বিভিন্ন মোমবাতি তৈরি করা হয়, এটা বাদ দিবে কেন? এটা তো একদম সহজ, তাই না? মোমবাতি তৈরি করা হয়। এরপরে বিভিন্ন প্রসাধনী শিল্পে কিন্তু এই মোম বা ওয়াক্স ইউজ করে, এটা মেয়েরা ভালো বুঝবা। বিভিন্ন প্রসাধনী শিল্পে, বিভিন্ন প্রসাধনী শিল্পে ইউজ করা হয়, বিভিন্ন প্রসাধনী শিল্পে মোম ইউজ করা হয়। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার জন্য এটা বডিতে তেমন একটা ক্ষতি করে না, ঠিক আছে? তো এই হচ্ছে মোমের মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট যা আছে সবকিছু। ওকে, আমরা ইনশাল্লাহ এখন চলে যাব পরের টপিক, যৌগিক লিপিডে। আমরা চলে যাবো পরের টপিক, যৌগিক লিপিডে।
আচ্ছা, যৌগিক লিপিড থেকে আমি আসলে খুব বেশি কিছু বলবো না। কেন বলবো না? কারণ যৌগিক লিপিড আমি অলরেডি পড়াইছি। যৌগিক লিপিড সবগুলো আমার অলরেডি পড়ানো হয়ে গেছে। দেখো তোমাদের বইয়ে 4টা যৌগিক লিপিডের কথা বলা আছে। তোমরা জাস্ট খেয়াল করো আমি তোমাকে এগুলো পড়াইছি কিনা। একটা হচ্ছে ফসফোলিপিড, তোমাকে ভাইয়া পড়াইছি। তো এখানে ফসফোলিপিডের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে রাখবা। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে হেল্প করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে, এটা একটু খেয়াল রাখবা। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, এটা একটু এক্সট্রা করে মনে রাখবা। আমি এটা একটু এক্সট্রা করে তোমাকে দাগাই দিলাম বা এক্সট্রা করে আসলে বলে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, রক্ত জমাটের সাথে খুব ইম্পর্টেন্ট, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এবার বাকিগুলো তোমাকে পড়াইছি। দেখো, একটা পড়াইছিলাম মনে আছে গ্লাইকোলিপিড, বাংলায় লিখি। একটা পড়াইছিলাম গ্লাইকোলিপিড, পড়াইছি গ্লাইকোলিপিড। একটা পড়াইছি তোমার সালফোলিপিড, সালফোলিপিড। সো এগুলোই হচ্ছে মূলত তার যৌগিক লিপিড। কেন যৌগিক লিপিড তুমি জানো? কারণ লিপিডের সাথে এক্সট্রা করে যখন অন্যান্য পদার্থ থাকবে, অন্য কোনো পদার্থ থাকবে, মানে প্রস্থেটিক গ্রুপ থাকবে, তাই না? অন্য একটা এক্সট্রা জিনিস থাকবে, এটাকে বলা হয় যৌগিক লিপিড। লিপিডের সাথে যখন লিপিড ছাড়াও মেইন লিপিড যেটা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই যে মেইন পার্ট গুলো ছাড়াও যখন অন্য একটা এক্সট্রা পার্ট থাকবে, অন্য একটা প্রস্থেটিক গ্রুপ থাকবে, আমরা এটাকে বলবো যৌগিক লিপিড। যেমন তোমাকে বললাম, একটা হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, ইউ অল নো। ফসফেট গ্রুপ থাকলে ফসফোলিপিড, খুবই সহজ। গ্লাইকোলিপিড বুঝে, শর্করা থাকলে গ্লাইকোলিপিড। সালফোলিপিড এর মানে কি? সালফার থাকবে। হ্যাঁ, আরেকটা তোমাদের বই মোস্ট প্রবাবলি আছে, সেটা হচ্ছে লিপোপ্রোটিন। হ্যাঁ, একটু আগে পড়াইছি তোমাকে আমি এটা। এই যে সবাই অলরেডি পারো, এগুলো পার্থক্য কাজের মধ্যে পড়াইছি। আরেকটা হচ্ছে মনে করো লিপোপ্রোটিন। ঠিক আছে? এই যে দেখো, 4টা তোমাকে আমি অনেকবার বলছি, আজকে ক্লাসে কয়েকবার করে বলছি। তো এই 4টা যৌগিক লিপিড, আশা করি তোমরা পারবা এবং তোমরা কোনটার মানে কি সেটা অলরেডি তোমরা বুঝো, তাই না? এই লেভেলে তোমরা চলে আসছো, তোমরা এগুলো এখন একদম সহজভাবে পারবা। ফসফেট গ্রুপ থাকে, গ্লাইকো মানে শর্করা। দেখি তো আমাকে কমেন্ট সেকশনে জানাও কোন ধরনের শর্করা থাকে। 2বার বলছি। সালফো মানে সালফেট গ্রুপ, ইউ অল নো, সালফার থাকে। লিপোর সাথে প্রোটিন, সো এখানে প্রোটিন থাকবে। এই এক্সট্রা অংশগুলো থাকবে। তো এখানে আমরা যৌগিক লিপিড মানে বুঝছি যে লিপিডের সাথে লিপিড ছাড়াও এক্সট্রা কোনো পদার্থ থাকবে, ওই এক্সট্রা অংশটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। সবসময় মূল জিনিসের পাশে যখন এক্সট্রা কিছু থাকে, ওই এক্সট্রা অংশটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। মূল জিনিসের পাশে যখন এক্সট্রা কিছু থাকে, ওই এক্সট্রা অংশটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। তাহলে এটা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে উত্তর করো, তাহলে আমি ইনশাল্লাহ সামনে আগাবো। শর্করার নামটা সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও, দেখি কি অবস্থা। উত্তর করো। আচ্ছা, সালফোলিপিডটা কই পাওয়া যায়? হ্যাঁ, সালফোলিপিডটা হচ্ছে পাওয়া যায় মনে রাখবা ক্লোরোপ্লাস্টে। সালফোলিপিডটা মূলত আমরা ক্লোরোপ্লাস্টে অনেক বেশি পাই, কারণ সালফোলিপিডটা আমি এর আগে কাজের মধ্যে পড়াই নাই। এটা মনে রাখবা, এটা ক্লোরোপ্লাস্টে অধিক পরিমাণে, অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। অনেক বেশি পরিমাণে ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, ইনশাল্লাহ খেয়াল রাখবা। তো সালফোলিপিডটা মূলত আমরা কোথায় পাই? ক্লোরোপ্লাস্টের মধ্যে পাই। হ্যাঁ, ভেরি গুড। উত্তর হচ্ছে গ্লুকোজ গ্যালাক্টোজ। তাহলে আলহামদুলিল্লাহ এগুলো শেষ। তাহলে আমাদের লাস্ট সেটা হচ্ছে উদ্ভূত লিপিড। মনে রাখবা, উদ্ভূত লিপিড মানে হচ্ছে যেটা এই যে লিপিড থেকে পরবর্তীতে আদ্র বিশ্লেষণ করলে অন্য কোনো লিপিড পাওয়া গেছে। তাহলে উদ্ভূত লিপিড মানে কি? যখন আমরা লিপিডকে লিপিডকে আদ্র বিশ্লেষণ করে লিপিডকে আদ্র বিশ্লেষণ করে লিপিডকে আদ্র বিশ্লেষণ করে অন্য কোনো লিপিড পাবো, অন্য কোনো লিপিড পাবো। বুঝা গেছে? যখন আমরা লিপিডকে আদ্র বিশ্লেষণ করে অন্য কোনো লিপিড পাবো, এটা কি বলা হবে? উদ্ভূত লিপিড। একদম সহজ সংজ্ঞা বললাম। তাহলে কথা হচ্ছে, যদি এটা একদম সহজ হয়ে থাকে, তাহলে কেন এটারে বইয়ের মধ্যে অনেক কিছু লিখছে? মনে রাখবা, বইয়ের মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এমসিকিউ। তো এখানে মনে রাখবা, পরীক্ষা যদি আসে তাহলে লিপিডের ক্লাসিফিকেশন থেকে আসতে পারে, তখন এই উদ্ভূত লিপিড পুরোটা একটা প্রশ্ন আকারে আসবে। এই জন্য পুরোটার জন্য আমি একটা টেকনিক আকারে তোমাকে ইনশাল্লাহ পুরো জিনিসটা লেখাবো, সবাই ভালো করে খেয়াল করো। ওকে? হ্যাঁ, সবাই ইনশাল্লাহ লিখো। এই উদ্ভূত লিপি তোমাদের বইয়ের ক্লাসিফিকেশন যদি দেখবা, বইয়ের মধ্যে তিনটা প্রকার লেখা আছে, তিনটা ধরন লেখা আছে। একটা মনে রাখবা খুবই কমন, আমরা স্টেরয়েড বলি। স্টেরয়েড এই স্টেরয়েডের মধ্যেই কিন্তু আছে কোলেস্টেরল। আমরা বলি না কোলেস্টেরল? এই যে আলুর মধ্যে অনেক কোলেস্টেরল আছে, আলু খেলে তুমি মোটা হয়ে যাবা। এই যে স্টেরয়েড হচ্ছে এটাই, স্টেরয়েড। এবং এই স্টেরয়েড কিন্তু অনেক ওষুধে তো ইউজ করা হয়। এই স্টেরয়েড কিন্তু লম্বা সময় ধরে খেলে কেউ মোটা হয়ে যেতে পারে। আচ্ছা, নাম্বার 2, এরকমই আরেকটা উদাহরণ হচ্ছে টার্পিনস। আরেকটা, এটা একটু আনকমন, তুমি জানো এটা একটা জৈব যৌগ, আমি পড়াবো।
আর 3 নাম্বারটা হচ্ছে রাবার, এটা তুমি সবাই চিনো, এটা তোমরা সবাই জানো, রাবার। স্টেরয়েডস, টারপিনস এবং রাবার। প্রথমে আমরা পড়বো স্টেরয়েড। খেয়াল করে দেখো, প্রথমে আমরা পড়বো স্টেরয়েড। তো এখানে বেসিক্যালি এমসিকিউ আকারে আমাকে পড়াগুলো পড়তে হবে। স্টেরয়েডের মধ্যে কয়টা কার্বন থাকে, আমার মনে হয় আমি আগেরটাতে লেখাই দিলে ভালো, সবাই একটু লিখে ফেলো। স্টেরয়েডের মধ্যে কার্বন 27 থেকে 29টা, টারপিনে 10 থেকে 40, আর রাবার হচ্ছে অনেক। 27 থেকে 29, স্টেরয়েডে কার্বন থাকে 27 থেকে 29 কার্বন বিশিষ্ট যৌগ, টারপিনস হচ্ছে 10 থেকে 40 কার্বন বিশিষ্ট যৌগ। আর এটা অনেক, মানে ইনফিনিটি বলতে পারো, ইনফিনিটি না আসলে। তো 3000 থেকে 4000 টারপিনস, মানে বিশাল। হ্যাঁ, 3000 থেকে 4000 টারপিনস মানে অনেক, এটা অনেক, প্লাস 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 অনেক। 3000 থেকে 4000 টারপিনস বলা হয়, সো এটা অনেক হিসেবে অনেক। ওকে, তো এটা একটু সুন্দর করে মার্ক করে রাখ। ওকে, এনাফ। এবার টারপিনসটা আমরা শেষ করে ফেলি। টারপিনসটা আমাদের তেমন কিছু পড়া নেই, মনে রাখবা টারপিনস হচ্ছে আসলে বেসিক্যালি, টারপিনস হচ্ছে 10 থেকে 40 কার্বন বিশিষ্ট কিছু জৈব যৌগ, এদেরকে বলা হয় আইসোপ্রিনয়েড যৌগ। এখন কথা হলো, তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে, ভাই আইসোপ্রিনয়েড মানে কি? আইসোপ্রিনয়েড যৌগ, আইসোপ্রিনয়েড মানে কি? মনে রাখবা এটা একটা এক ধরনের জৈব যৌগ, এটা এক ধরনের জৈব যৌগ, এক ধরনের কাঠামো, যেটা সংকেত হচ্ছে এরকম C5H8, এটা মুখস্থ করবা, C5H8। এই সংকেতটা যেটা আছে এটাই হচ্ছে আইসোপ্রিনয়েড কাঠামো। এই যৌগটাকে বলে আইসোপ্রিনয়েড যৌগ। কার্বন 5টা, হাইড্রোজেন 8টা, এই যৌগটাকে বলা হয় আইসোপ্রিনয়েড যৌগ। এরকম 10 থেকে 40 কার্বন বিশিষ্ট এরকম আইসোপ্রিনয়েড যৌগ যেটা আছে, যার মধ্যে আইসোপ্রিনয়েডের এই কাঠামোটা আছে, তাদেরকে আমরা বলি টারপিনস। ওকে, তো টারপিনস এর সাথে এটা তুমি মনে রাখবা সুগন্ধি, যত রকমের সুগন্ধি দিয়ে যত এমসিকিউ আছে উত্তর হচ্ছে টারপিনস। সুগন্ধি দিয়ে যত এমসিকিউ আছে, আমরা সুগন্ধি দিয়ে যত এমসিকিউ আছে উত্তর হচ্ছে টারপিনস। যেমন তোমার পরীক্ষা যদি, তোমাদের বই থেকে আমি এক্স্যাক্টলি বলি, পরীক্ষা যদি আসে সুগন্ধি তৈরিতে বা বার্নিশের কাজে কোনটা ইউজ করা হয়, উত্তর মনে রাখবা টারপিনস। সুগন্ধি বললাম, এবং বার্নিশও তোমরা দেখবে একটা গন্ধ আছে। হ্যাঁ, এবং এই টারপিনস আমরা এটা মূলত কোথায় পাই জানো? এই যে ধরো তুলসী পাতা, পুদিনা, তুলসী, পুদিনা, এগুলোতে আমরা টারপিনস পেয়ে থাকি। তুলসী, পুদিনা, তাহলে তুমি যদি পয়েন্ট আকারে লিখো, তুমি যদি সাপোজ পয়েন্ট আকারে লিখো, তোমার কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে। খেয়াল করে দেখো, টারপিনস আমরা কোথায় ব্যবহার করি? সুগন্ধি তৈরিতে, আবার সাথে সুগন্ধির সাথে মনে রাখবো বার্নিশ, বার্নিশে কিন্তু এক ধরনের সুগন্ধি পাওয়া যায়। সুগন্ধি তৈরিতে, বার্নিশে, এরা আসলে কি? 10 থেকে 40 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ। তার আগে বলবা এরা হচ্ছে এক ধরনের উদ্ভূত লিপিড, তাহলে একটা পয়েন্ট হয়ে গেল। নাম্বার 2 লিখবে এরা 10 থেকে 40 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ, পাশে সংখ্যাটা লিখে দিবা, আইসোপ্রিনয়েডের কাঠামোটা লিখে দিবা, মানে কাঠামোটা আছে। এবার সুগন্ধি তৈরিতে বার্নিশ ইউজ করা হয়, তুলসী, পুদিনা পাতা, এদের ভিতরে আমরা টারপিনসটা পেয়ে থাকি, এদের কোষে টারপিনসটা তৈরি হয়। দেখো এই টারপিনস থেকে আমাদের এক, যেটা একটা উদ্ভূত লিপিড, এটা একটা পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার, 4 নাম্বার, এই এক টারপিনস থেকে আমাদের 4টা পয়েন্ট হয়ে গেছে, আমাদের এনাফ। এমসিকিউ হয়ে গেছে, প্লাস আমাদের সিকিউ তো বড়টা হয়ে গেল, 4টা পয়েন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো স্টেরয়েড পড়তেছিলাম। প্রথম কথা হচ্ছে স্টেরয়েড থেকে যদি প্রশ্ন আসে মনে রাখবা সেম ভাবে আসবে। প্রথম কথা হচ্ছে এটাও একটা উদ্ভূত লিপিড, এটা নিয়ে আমার মনে হয় না কারো ডাউট আছে। সো ইউ অল নো এটাও একটা উদ্ভূত লিপিড, এটা প্রথমে লিখবা। নেক্সট হচ্ছে মাত্র পড়াইছি এটা কত কার্বন বিশিষ্ট, এটা মুখস্থ করতে হবে। 27 থেকে 29 কার্বন বিশিষ্ট, এটাও এক ধরনের আইসোপ্রিনয়েড যৌগ, অর্থাৎ এর মধ্যেও সেই আইসোপ্রিনয়েড কাঠামোটা আছে। হ্যাঁ, এর মধ্যে সেই আইসোপ্রিনয়েড কাঠামোটা আছে। নাম্বার থ্রি, এর মধ্যে এই স্টেরয়েডের মধ্যে যখন OH মূলক থাকে, হাইড্রোক্সিল মূলক থাকে, তখন আমরা বলছিলাম হাইড্রোক্সিল মূলক মানে অ্যালকোহল, অ্যালকোহল মানে নামের শেষে অল। স্টেরয়েডের সাথে যখন হাইড্রোক্সিল মূলক থাকে তখন আমরা এটাকে ডাকি স্টেরল। এই যে যখন হাইড্রোক্সিল মূলক থাকে তখন আমরা এটাকে ডাকি স্টেরল।
স্টেরয়েডের সাথে যখন হাইড্রোক্সিল মূলক থাকে তখন আমরা এটাকে বলি স্টেরল। আশা করি বুঝতে পারছো। যখন স্টেরয়েডের সাথে হাইড্রোক্সিল মূলক থাকে আমরা এটাকে বলি স্টেরল। ক্লিয়ার? এগুলো ইনশাআল্লাহ একদমই সহজ, একদমই সহজ, এগুলো নিয়ে আমার তেমন কিছু বলার নাই। এবং যদি বলা হয় যে এই স্টেরল কোথায় উপস্থিত কোথায় অনুপস্থিত, মনে রাখবা খুবই সিম্পল, যে স্টেরল সব জায়গায় আছে, সব জায়গায়। কোন সব জায়গায়? একমাত্র ব্যাকটেরিয়া এন্ড সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া বাদে সকল উদ্ভিদে স্টেরল আছে। সায়ানোব্যাকটেরিয়া বাদে সকল উদ্ভিদে স্টেরল আছে, সকল উদ্ভিদে স্টেরল আছে ইনশাআল্লাহ, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে? সকল উদ্ভিদে স্টেরল আছে। এবং এই স্টেরলের সবচেয়ে পারফেক্ট উদাহরণ তোমরা সবাই জানো, আমি 5 নাম্বার দিয়ে পরে বিষয়টা লিখবো, কোলেস্টেরল। এই যে আমি বললাম কোলেস্টেরল, এই তুমি তো কোলেস্টেরল জানো, প্রাণী দেহ কোলেস্টেরল আছে। এই হচ্ছে স্টেরলের কাহিনী। এই স্টেরল কোলেস্টেরল, স্টেরলেরই একটা পার্ট, হ্যাঁ, এর সাথে কোলিসিন অ্যাড হয়ে কোলেস্টেরল হয়, এক্সট্রা কাঠামো অ্যাড হয়ে কোলেস্টেরল হয়। হয়ে গেছে, স্টেরল কোলেস্টেরল মনে রাখাটা সহজ। ওকে, আমাকে বলো তো ভাই, কোলেস্টেরলটা কই বেশি থাকে? আমরা সবাই ছোটবেলা পড়ছি, সারা জীবন পড়ছি যে মানুষের কোলেস্টেরল জমে, চর্বি জমে ধমনী ব্লক হয়ে যাচ্ছে, তাই না? কোলেস্টেরল জমে মানুষ মরে যাচ্ছে। সবাই জানি কোলেস্টেরল হচ্ছে অবশ্যই প্রাণী দেহে বেশি থাকে। সবাই আমরা জানি কোলেস্টেরল মূলত কই বেশি থাকে? প্রাণী দেহে বেশি থাকে। আমি লিখে 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 সব পড়াইতেছি এবং বুঝাই পড়াইতেছি কিন্তু, যেন তুমি ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারো। কোলেস্টেরল কই বেশি থাকে? প্রাণী দেহে বেশি থাকে। ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এই যে কোলেস্টেরল পড়াচ্ছি, এই যে কোলেস্টেরল কথা বললাম, খেয়াল করে দেখো, এই কোলেস্টেরল এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই কোলেস্টেরল আসলে আমি মাত্র বললাম এটা প্রাণী দেহে বেশি থাকে, ভেরি গুড। প্রাণী দেহে বেশি থাকে, ওখানে আমার জায়গা নেই, আর লিখতে পারছিলাম না। প্রাণী দেহে বেশি থাকে উদ্ভিদের তুলনায়, ভেরি গুড। নেক্সট হচ্ছে এটা কোন খাদ্যে বেশি পাওয়া যায়, মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। অনেক ধরনের খাদ্য আছে, মাংস আছে, এই আছে, সে আছে, ডিমে আছে, সব জায়গায় আছে, কিন্তু মনে রাখবা সবচেয়ে বেশি কোলেস্টেরল পাওয়া যায়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, চুপড়ি আলুতে। সবচেয়ে বেশি পাওয়া যায় আলু এবং চুপড়ি আলু। তো চুপড়ি আলুটা প্রথমে মনে রাখবা, তাহলে হবে। চুপড়ি আলু, আলু এবং চুপড়ি আলুতে সবচেয়ে বেশি পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। হ্যাঁ, এরকমই হৃৎপিণ্ডে, ধরো কারো একটা হৃৎপিণ্ডের ধমনী আছে, হ্যাঁ, ধমনীর মধ্যে এরকম কোলেস্টেরল জমা হয়ে ধমনীটা আস্তে ব্লক হয়ে যায়। ধমনীটা আস্তে আস্তে ব্লক হয়ে যায়, সবাই জানো, চর্বি জমে ব্লক হয়ে যায়। এই চর্বি জমে এই যে ব্লক হয়ে যায়, এটাকে আমরা বলি অ্যাথারোস্ক্লেরোসিস। এই চর্বি জমে এই যে ব্লক হয়ে যায়, এটাকে আমরা বলি অ্যাথারোস্ক্লেরোসিস। এই যে চর্বি জমে ব্লক হয়ে যায়, এটাকে আমরা বলি অ্যাথারোস্ক্লেরোসিস। অ্যাথারোস্ক্লেরোসিস, এটা তুমি রক্ত অধ্যায় ইনশাআল্লাহ পড়বা, সাইকেল 2 তে আছে। হ্যাঁ, অ্যাথারোস্ক্লেরোসিস। যখন চর্বি জমে, এভাবে চর্বি জমে ব্লক হয়ে যাবে, এটাকে আমরা বলি অ্যাথারোস্ক্লেরোসিস। খুবই ইজি ইনশাআল্লাহ। চর্বি জমে যখন ব্লক হয়ে যাবে, আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো অ্যাথারোস্ক্লেরোসিস। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন দেখো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, এটা 3 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষা আসে। হৃৎপিণ্ডের চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? এটা এমসিকিউতে আসে, মনে রাখবা। হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়, হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয় ডিজিটালিন। ডিজিটালিন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা আসে। হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয় ডিজিটালিন, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সিকিউতে এসব লিখবা না, মনে থাকবে না। তো তুমি এমসিকিউর জন্য মনে রাখবা হৃৎপিণ্ডের চিকিৎসা ইউজ করা হয় ডিজিটালিন। এখন আমরা আজকে লাস্ট টপিক পড়বো, সেটা হচ্ছে ভিটামিনস। মনে রাখবা তোমরা সবাই ভিটামিনস সম্পর্কে সবার কম বেশি আইডিয়া আছে। তোমরা সবাই জানো, আমরা যেহেতু এখানে লিপিড পড়তেছি, তো আমরা এখন খেয়াল করবো ভিটামিনস আসলে 2 রকমের আছে। ভিটামিন আসলে 2 রকমের আছে, 2 টাইপস, 2 রকমের আছে। এক ধরনের ভিটামিন আছে যারা মূলত চর্বিতে দ্রবণীয়। আরেক ধরনের ভিটামিন আছে যারা মূলত পানিতে দ্রবণীয়। তাহলে এক ধরনের ভিটামিন আছে চর্বিতে দ্রবণীয়, আরেক ধরনের ভিটামিন আছে পানিতে দ্রবণীয়। চুপিয়ালো সার্চ করে দেখে নিবা, চুপিয়ালো সার্চ করে দেখে নিবা। ওকে, তাহলে 2 ধরনের ভিটামিন আছে, এক ধরনের ভিটামিন চর্বিতে দ্রবণীয়, আর একটা পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় আমরা কিভাবে মনে রাখবো? পানি মানে ওয়াটার, এভাবে মনে রাখবো WBC। এই যে ভিটামিন বি, ভিটামিন সি, এই দুইটা হচ্ছে পানিতে দ্রবণীয়।
আর চর্বিত দ্রবণীয় কোনটা? ভিটামিন এ, ডি, ই, কে। এই চারটা হচ্ছে চর্বিত দ্রবণীয়। ঠিক আছে? যেহেতু আমরা লিপিড পড়তেছি, তার মানে এই চারটার কাজ আমাদের লাগবে। এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই চারটা তোমার আজীবন যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, তোমরা সবাই জানো ভিটামিন এ, এটা আসলে আমাদের দৃষ্টির শক্তির সাথে সংশ্লিষ্ট। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, এটা তোমরা সবাই হয়তো জানো। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ওকে, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এখানে তুমি আরেকটা শব্দ পেতে পারো, দেখবা বই লেখা আছে বিটা ক্যারোটিন, পেতে পারো। হ্যাঁ, এটা নিয়ে ঘাবড়াবা না, মনে রাখবা বিটা ক্যারোটিন ভেঙে 2 অণু ভিটামিন এ তৈরি করে। শেষ, তাহলে তোমার ঝামেলা শেষ। বিটা ক্যারোটিন যে পদার্থটা, এটা ভেঙে মূলত 2 অণু ভিটামিন এ তৈরি করে, তাহলে তোমার ঝামেলা নাই। এই বিটা ক্যারোটিনের সাথে রডপসিনের সম্পর্ক আছে, এগুলো তুমি ইনশাল্লাহ পড়বা সমন্বয় অধ্যায়, এগুলো এখন না। হ্যাঁ, রডপসিন থেকে সম্পর্ক। এবার খেয়াল করো ভিটামিন ডি। ভাই, ভিটামিন ডি খেয়াল করে দেখো, ভিটামিন ডি এর অভাবে শিশুদের হয় রিকেটস রোগ। শিশুদের হয় রিকেটস রোগ। ভিটামিন ডি এর অভাবে শিশুদের হয় রিকেটস রোগ, আর বয়স্কদের হয় অস্টিওমেলাসিয়া বা অস্টিওপোরোসিস তো বলে, অস্টিওমেলাসিয়া লিখতে পারো, অস্টিওমেলাসিয়া। বয়স্কদের হয় অস্টিওমেলাসিয়া। ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয় শিশুদেরকে ক্ষেত্রে এটাকে বলা হয় রিকেটস, আর বয়স্কদের ক্ষেত্রে রোগটাকে বলা হয় অস্টিওমেলাসিয়া। হ্যাঁ, অস্টিওমেলাসিয়া। তাহলে আমরা বলতে পারি ভিটামিন ডি আসলে মূলত এই ক্যালসিয়াম শোষণের সাথে সংশ্লিষ্ট। হাড়ে, মানে দুইটাই হাড্ডিতে হয়, মানে হাড়ে হয়। বলতে পারি দুইটাই ক্যালসিয়াম শোষণের সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো, ভিটামিন ই যদি পরীক্ষায় এটা খুবই কমনলি আসে, মনে রাখবা। আর এটা ভিটামিন কে খুবই কমনলি আসে। দেখো, মনে রাখবা ভিটামিন ই, কেন এই ভিটামিনটা ইম্পর্টেন্ট। এখানে তুমি জাস্ট একটা ওয়ার্ড খেয়াল করবা, দেখবা এই ওয়ার্ডটা আছে কিনা, জারণ বিজারণ কথাটা আছে কিনা। মনে রাখবা কোষের জারণ বিজারণের ক্ষতিকর প্রভাব থেকে কোষকে মুক্ত করে ভিটামিন ই। জারণ বিজারণের যে অনেক ক্ষতিকর রিয়েকশন হতে পারে না বডিতে, এই ক্ষতিকর প্রভাব থেকে কোষকে মুক্ত করে ভিটামিন ই। কোষকে মুক্ত করে ভিটামিন ই। ঠিক আছে? আর এই জন্য আমি বললাম যে এখানে বেসিক্যালি এই জারণ বিজারণ ওয়ার্ডটা তুমি মনে রাখবে, এবং এটাই পরীক্ষা আসবে। তুমি পরীক্ষা যদি জারণ বিজারণ দেখো, বুঝবা উত্তর হবে ভিটামিন ই। ভিটামিন কে, এটা হচ্ছে মূলত রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। শরীরে যে রক্ত সঞ্চন ফ্যাক্টর গুলো আছে, এদেরকে হেল্প করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ভিটামিন কে। উত্তর হচ্ছে ভিটামিন কে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ, হোপফুলি তোমরা সবাই ইনশাল্লাহ এটা খুব ভালো করে পারবা। ঠিক আছে? এটা পারলেই মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ভিটামিন কে। ঠিক আছে? তাহলে আমাদের ভিটামিন গুলো আলহামদুলিল্লাহ শেষ। সাউন্ড ডিস্টার্ব করতেছে? যাক, সাউন্ড ডিস্টার্ব করলে আর কিছু করার নাই, আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। হ্যাঁ, সাউন্ড সমস্যা আমি বুঝতে পারছি, একটু ডিস্টার্ব করছে দেখলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অধ্যায় শেষ, মানে অধ্যায় শেষ, ভিপির অংশ শেষ। তো আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ এতটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং যথেষ্ট ইজি ওয়েতে আমি সেটা পড়াই দিচ্ছি। রাবার নিয়ে আমি তেমন কিছু বলি নাই, কারণ রাবার হচ্ছে নর্মাল, বই থেকে রিডিং দিয়ে নিবা। এটা এক ধরনের অনেক 3000 থেকে 4000টা টার্পিন কাঠামো যুক্ত একটা আইসোপ্রিনের যৌগ। এটার মধ্যে আইসোপ্রিন কাঠামো আছে, এবং এটা পলিটার্পিন। অনেকগুলো টার্পিন একসাথে মিলে রাবারটা হয়, এবং রাবারের ব্যবহার কে না জানে। এই যে চাক্কা গাড়ি চলে, গাড়ির টায়ারে বলো, বাসার বাড়িতে কত জায়গায় রাবার ইউজ করা হয়, এগুলো ইনশাল্লাহ রিডিং দিয়ে দিতে পারবা। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, সো এই রাবার তুমি দেখবা যে গাছ থেকে কি সুন্দর করে রাবার কালেক্ট করা হয়। ব্রাজিলের বিভিন্ন দেশে দেখবা গাছ থেকে রাবার কালেক্ট করা হয়। এরপরে সেই রাবার তো তুমি বাসায়ও ব্যবহার করো, তুমি যে পেন্সিল দিয়ে লেখার পর রাবার ইউজ করো। সো দিস আর ভেরি গুড অ্যান্ড কমন থিংস। এটা ইনশাল্লাহ পারবা। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ লিপিড শেষ। লিপিডের কাজ তো পারবাই, লিপিডের গুরুত্ব অষ্ট ইনশাল্লাহ পারবা, কারণ আমি কাজ করেছি, কাজগুলোই গুরুত্ব। হ্যাঁ, যে মনে রাখবা, মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। ওকে, নেক্সট আমরা ইনশাল্লাহ এনজাইম পড়বো।
এনজাইম এক্সাম বলছে ভাই অনেক বড় একটা শেষ করতে পারবেন না, বলে 2 ক্লাস করবো, এটা বিষয় না, কিন্তু আমরা চলো টার্গেট থাকবে শেষ করে 1 ক্লাসে। ঠিক আছে, তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী 1 ক্লাসের মধ্যেই আশা করি আমাদের এক্সাম শেষ হয়ে যাবে, না হলে আমি পরে হয়তো বাকি অংশটা রেকর্ড করে দিতে হবে। ঠিক আছে, সো আশা করি সবাই খুব ভালো করে আমার সাথে আগাচ্ছ। রিপিট অংশটা আজকে আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম, খুবই সহজ করে শেষ করলাম এবং খুব ভালো করে আমি প্রত্যেকটা জিনিস বোর্ডে লিখছি, যেন তুমি লিখে আমি কেন পড়াইছি, কারণ যেহেতু তুমি মাত্র ফার্স্ট ইয়ারে আসো, না লিখে শুধুমাত্র মুখে বলে গেলে এগুলো তোমার প্যাচ লাগতে পারে, এই জন্য আমি লিখে লিখে বলছি, যেন ইনশাল্লাহ তোমার খুব ভালো করে তোমার ব্রেনের মধ্যে এটা গেঁথে যায় এবং তুমি ভালো করে এটা মনে রাখতে পারো। ঠিক আছে, সবাই ক্লাসের স্লাইডটা ভালো করে পড়বা, তারপর বই থেকে রিডিং দিবা, ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো করবা। আল্লাহ হাফিজ।